মনে করছেন যে বিরোধী দলনেতা তিনি যে অভিযোগ আনছেন সেটাকে যতটা গুরুত্ব দিয়ে শোনা উচিত, সেটাকে যতটা গুরুত্ব দেওয়া উচিত, ততটা জ্ঞানেশ কুমারের বক্তব্যে পরিষ্কার যে রাহুল গান্ধীকে সেই গুরুত্ব দিয়ে সেভাবে তার কথা শোনা হচ্ছে না। জনমানসে কি ধরনের প্রভাব পড়ছে এরকম একটা অনেকেই মনে করছেন যে মানুষ ভাবছেন বিষয়টি নিয়ে। এই যে জ্ঞানেশ কুমারের রাহুল গান্ধী সম্পর্কে তার যে মনোভাব, অমিত শাহ কয়েকদিন আগে বিহারে গিয়ে তিনি রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্য করেছেন, এটা হয়তো একটু অন্য প্রসঙ্গ। অমিত শাহ জিজ্ঞেস করেছেন রাহুল বাবা এসেছিলেন বিহারে র্যালি করতে, কি জন্য এসেছিলেন? উপস্থিত দর্শক যারা তারা বললেন ভোট চুরি। অমিত শাহ খুব স্বাভাবিক একটু অপ্রস্তুত হয়ে গিয়ে বললেন যে না না সেজন্য নয়, আমি আপনাদের বলবো কি জন্য। যাই হোক, এতটুকুই দেখলাম। তো এই হচ্ছে পরিস্থিতি। আপনি বলছিলেন যে রাহুল গান্ধীর প্রেস মিট বা তার ভাষা কিভাবে প্রেজেন্টেশন সে সম্পর্কে বলবেন, সেটা যদি বলতে চান, বা আবিদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য? হ্যাঁ, আবিদ বাবুর কথা মানে কতগুলো দুটো ফ্যাকচুয়াল জিনিস। একটা হচ্ছে ডিসেম্বর 2023-এ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ইলেকশন কমিশন অ্যাক্টে এই অ্যামেন্ডমেন্টটা আনা হয় দ্যাট neither the chief election commissioner, which is provision 16 যেটা বলছেন, neither the chief election commissioner nor the other election commissioners may be prosecuted in the pursuit of their duties when in office or even out of office. এই অ্যামেন্ডমেন্টটা ডিসেম্বর 2023-এ আনা হয়েছিল লোকসভা রাজ্যসভায়, যখন 141 জন বিরোধী এমপিরা সাসপেন্ডেড ছিল। কেননা ওখানটায় একটা মিনিমাম একটা ভোটের দরকার ছিল, সেটা এমপিরা যখন সাসপেন্ডেড ছিল তখন এটাকে আনা হয়েছিল। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রথম কমিটিতে থাকার কথা ছিল। প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর লিডার অফ অপোজিশনের যে কমিটিতে থাকার দরকার ছিল চিফ ইলেকশন কমিশনারকে বাঁচার জন্য, সেইটাকে কিন্তু গভর্নমেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দিয়ে প্রাইম মিনিস্টার, a cabinet minister of the prime minister's choosing and the leader of the opposition, এই তিনজনের কমিটি করেছিল। ন্যাচারালি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে হোম মিনিস্টার অমিত শাহকে সেই কমিটিতে রেখেছেন, আর রাহুল গান্ধী ছিল, এবং এই কমিটিটাই জ্ঞানেশ কুমারকে চিফ ইলেকশন কমিশনার করে। কিন্তু আনন্দ বা মহাদেবপুরার যে অ্যালিগেশন রাহুল গান্ধী এনেছে তার প্রেস কনফারেন্সে, এইটা কিন্তু জ্ঞানেশ কুমারের আমলের চার্জ নয়। এটা হচ্ছে প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, যার ঠিকানা এখন পাওয়া যাচ্ছে না, ওনার সময়কার এই চার্জগুলো আসছে। ফলে শুধু জ্ঞানেশ কুমার নয়, ইট ইজ এগেনস্ট দি চেয়ার অফ দ্য চিফ ইলেকশন কমিশনার, মানে রাজীব কুমার would also be included in the charges. রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স খুব ইন্টারেস্টিং। যারা যারা দেখেছে, আমরা প্রেস কনফারেন্স, আমরা সাংবাদিক হিসেবে আমরা অনেক প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছি, আমাদের কাজই ছিল যে একটা ডায়াসে লোকে বসে, সাংবাদিকরা সামনে বসে, যদি ঠিকঠাক প্রেস কনফারেন্স হয় একটা কিছু ওপেনিং রিমার্ক দেয় এবং সাংবাদিকরা সেই ওপেনিং রিমার্ক নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন করে। যদি না এটা ডোর স্টেপ হয়, মানে কোনো নেতা বা কোনো নিউজ সোর্স অন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাকে আমরা কর্নার করলাম, তখন একটা প্রশ্ন করলাম, বিভিন্ন ভাবে যেভাবে আমরা এইখানটায় রাহুল গান্ধী কি করেছে, একটা তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেই যাচ্ছে, বিভিন্ন রকমের এই আনন্দে এই হচ্ছে, রাজৌরাতে এই হচ্ছে, এবং একটা ক্যাজুয়াল সাদা রঙের টি শার্ট, পায়ের গোড়ালির ওপরে প্যান্টটা শেষ হচ্ছে এবং চটি পরে এসেছে স্টেজে। আর কেউ নেই, কংগ্রেসের আর কোনো নেতা নেই। সেটা মানে কংগ্রেসের প্রেস কনফারেন্সে বা বিজেপির প্রেস কনফারেন্সে যদি না নরেন্দ্র মোদী হয়, নরেন্দ্র মোদী প্রেস কনফারেন্স করেন না, দেশ ডায়াসে অনেক রকমের নেতা বসে থাকে, এখানটা আর কেউ নেই। আর রাহুল গান্ধী মুখেও বলেন, রাহুল গান্ধী দাঁড়িয়ে আছে এবং ঘুরে 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 প্রেজেন্টেশন করছে। দি অনলি টাইম when he brings people, সেই 12 জন কর্ণাটক থেকে যাদেরকে নিয়ে এসছে, যাকে ইলেকশন কমিশন বলছে যে তুমি ডিলিট করেছো, আর যে বলছে যে না আমি তো ডিলিটের রিকোয়েস্টই করিনি, তাদের কি আছে, মৃত লোককে জ্যান্ত করে প্রেস কনফারেন্সে দেখিয়ে দিয়েছে। তো রাহুল গান্ধী এই যে প্রেস কনফারেন্সের একটা ধরন, এটা আমরা অনেক সময় বিভিন্ন কর্পোরেট প্রেজেন্টেশনে হয়তো দেখে থাকি, কিন্তু কর্পোরেট প্রেজেন্টেশনে সবসময় এরকম
প্রশ্ন উত্তর পর্ব থাকে না প্রেজেন্টেশনের পরে, এখানে কিন্তু রাহুল গান্ধী প্রশ্ন নিচ্ছিল এবং সাংবাদিকরা কিন্তু মানে হয় প্রশ্ন করতে পারেনি বা সবই প্রশ্ন করতে পারেনি। তার দুটো কারণ হয়েছে, যে সাংবাদিকরা খুব ভালো করে বুঝে গেছে ওরা কি বলেছে আর নতুন করে প্রশ্ন করার নেই, বা হয়তো ওরা ভাবতেই পারেনি যে এইরকম একটা বিষয়টা কিন্তু খুব সহজ নয়। সেন্ট্রালাইজ সফটওয়্যার দিয়ে আমি কনস্টিটুয়েন্সি কে ম্যানিপুলেট করছি, মানে কেন মেইন প্রশ্নটা যেটা হয়ে আসছে স্বাভাবিক যে প্রশ্নটা, তাহলে কংগ্রেস কি করে 99 তাহলে আলাদে 6000 ভোট যদি বাতিল হয়ে থাকতো তাহলে কংগ্রেসের ক্যান্ডিডেট জিতলো কেন? আসলে কিন্তু রাহুল গান্ধী এটাকে ঘুরিয়ে খেলছে যে ওর জেতা কনস্টিটুয়েন্সি মানে কংগ্রেস পার্টির জেতা কনস্টিটুয়েন্সিতে ম্যানিপুলেশনের চেষ্টা হয়েছে সেইটা দেখাচ্ছে, মানে খুব একটা জটিল কনসেপ্টে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছে। এইটা কিন্তু একটা নতুন। সুজনদা, এটার আরেকটা কারণও আছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে হেরে গেলে সবসময় এরকম অভিযোগ তোলা হয়, সেই জন্য জেতা কনস্টিটিউয়েন্সি থেকেই উদাহরণ নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রেস কনফারেন্স শেষ হতে না হতে আমরা কি দেখলাম, ইলেকশন কমিশনের টুইট ডিনায়াল দিয়ে, যে ডিনায়াল ওরা সেলফ কন্ট্রাডিক্টরি, এবং একই সঙ্গে মিনিস্টার ফর ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং অনুরাগ ঠাকুরের প্রেস কনফারেন্স। সেই ডায়াসে বসে অনুরাগ ঠাকুর বসে আছে, সামনে কিছু সাংবাদিক আছে, অনুরাগ ঠাকুর মানে এই যে ইলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি, এইটা যে একটা ফিউজ ওয়ান এন্টিটি, এই ধরনের অধঃপতন একটা কনস্টিটিউশনাল বডির হবে, মানে ইলেকশন কমিশন গেটিং আইডেন্টিফাইড উইথ আ পলিটিক্যাল পার্টি ইন আ পার্লামেন্টারি ডেমোক্রেসি, এইরকম অধঃপতন, এটা খুব লজ্জাজনক বিষয়। উই আর নট এবল টু সাস্টেইন। এটা কিন্তু শুধু ইলেকশন কমিশনের দায়িত্ব না, এটা কিন্তু আমাদের দায়িত্ব। কেন আমরা যথেষ্ট সজাগ নই, পাবলিক যথেষ্ট সজাগ নয়, যে তাহলে তুমি এটা করছো কি করে, এইটাও কিন্তু বুঝতে হবে। রাহুল গান্ধী আরেকটা জায়গায় বলছে, সুদীপ তো এক্ষুনি একটু আগে যেটা বললো, রাহুল গান্ধী বলছে যে আমি তো আপনাদের সামনে আসছি, মানে কোর্টে যাচ্ছে না, আমি তো আপনাদের সামনে আসছি এবং আমি এই স্টেজে দাঁড়াবো না ইফ আই এম নট 100% শিওর ইন ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাবাউট মাই ফ্যাক্টস। যে কাজটা সাংবাদিকদের করার কথা সেটা কিন্তু রাহুল গান্ধী করছে, রাহুল গান্ধী আর রাহুল গান্ধীর টিম। এই যে এই জিনিসগুলো খুঁজে খুঁজে বার করা, এটা তো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কাজ, এটা তো আমাদের ফেলিয়ার, এটা তো রাহুল গান্ধী করে দেখেছে, রাহুল গান্ধীর টিম। ওর একটা বিরাট টিম আছে, যেটা তাতে সফটওয়্যার স্পেশালিস্টও আছে, তাতে পলিটিক্যাল সায়েন্টিস্টও আছে, তাতে স্ট্যাটিস্টিক্স এর মাস্টারও আছে। ওরা যে কাজটা করছে, কেন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে we do not invest that kind of time, money and energy and honesty and sincerity in digging out these facts. We do a lot of lazy journalism. Let us be true. যে কজন করছে তারা মেইনস্ট্রিম মিডিয়া আর কাজ করছে না। এই জিনিসগুলো তো রাহুল গান্ধী বার করছে, কিন্তু এই যে জটিল জিনিসটা বোঝার যে ব্যাপারটা, এটা তো আমাদেরকে বুঝতে হবে, এটা তো পাবলিককে বুঝতে হবে। রাহুল গান্ধী সহজ করে বোঝানোর চেষ্টা করে। আমি যদি বলি বিহারে 65 লাখ ভোটার বাদ গেছে, 65 লাখ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ফিগার, কিন্তু আমি যখন আজিতুঞ্জা আঞ্জুমের মতন যখন একটা রিপোর্টার বা বেলাড়ির মতন একটা রিপোর্টার একটা গ্রামে যাচ্ছে, সেই গ্রামে দলিত পরিবারের বাড়িতে যাচ্ছে এবং বলছে भैया आप जिंदा हो कि मरे हो? मैं जिंदा हूँ, लेकिन वोटर ने तो इसीलिए इलेक्शन कमीशन ने तो बोल दिया कि आप मरे हुए हो। এর যে ইম্প্যাক্ট, এবার ধরুন এটা 65 লাখ লোককে দিয়ে আমরা যদি দেখাতে পারি তাহলেই বুঝতে পারছেন। রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে বলছে, আমি তো সাংবাদিকদের বলছে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আমি দেশের যুবককে বোঝানোর চেষ্টা করছি, এবং যে শব্দটা নিয়ে বিজেপি খুব খেপে গেছে, অনুরাগ ঠাকুর, অমিত শাহরা খুব খেপে গেছে, আমি জেনজিকে বোঝানোর চেষ্টা করছি। কারণ জেনজি শব্দটা আগে থেকে আছে, কিন্তু নেপালের আন্দোলনের জন্য এটা এখন আতঙ্কের নাম। It has become identified with the idea of Baghi rebellion,
অফ রিবেলিয়ন, সেখানটায় জেনজি শব্দটা রাহুল গান্ধী ব্যবহার করছে। উনি কিন্তু নিজে খুব, আমরা জানি রাহুল গান্ধীর হেরিটেজ কি, হি কামস ফ্রম দি মোস্ট প্রিভিলেজড অফ অল ক্লাসেস, কিন্তু তার সত্ত্বেও এটা বলছে। দিস ইজ দ্য ডেঞ্জার দ্যাট দ্য বিজেপি and the election commission under Gyanesh Kumar is perceiving, এবং এইটা নিয়ে কিন্তু ওরা থতমত খাচ্ছে। পাবলিকের কি রিয়াকশন হয় সেটা বিহারের ইলেকশনে বোধহয় আমরা সব থেকে প্রথম জানতে পারবো। আমরা আলোচনার শেষে চলে এসেছি। আবিদ সাহেবের কাছে জানতে চাইবো যে কমিশনের উপর এই মুহূর্তে কতটা চাপ রয়েছে বলে মনে হয়, কিন্তু তার আগে সুদীপ্ত দা আপনার বক্তব্য শুনে নেব এই প্রসঙ্গে। সুজনদার বক্তব্য শোনার পর আপনি কি বলতে চাইবেন? আমার বক্তব্য খুব সীমিত। সেটা হচ্ছে এই যে সুজন চমৎকার ভাবে পুরো জিনিসটা আবারও বললো, বিশেষ করে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, যেভাবে সাংবাদিকদের কাজ করার কথা বললো, সত্যি তো সেভাবে কাজ যদি হতো রাহুল গান্ধীকে এটা করতে হতো না। অন্যভাবে বলতে গেলে যে রাহুল গান্ধী একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে যেটা করছেন সেটা সাংবাদিকদের কাছে শিক্ষণীয়, কোনো সন্দেহ। আবিদ সাহেব সবথেকে গুরুত্বপূর্ণ কথা আজকে আলোচনা যেটা বলেছেন সেটা 2023 সালে ওই আইনের 16 নম্বর ধারা, তাতে তাদের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনারদের কাজ নন জাস্টিসিয়েবল হয়ে গেছে। সাংঘাতিক ব্যাপার। নন জাস্টিসিয়েবল তাকে কোর্টে প্রশ্ন করা যাবে না। এবং ওই যে যেটা বললেন যে তার জন্য কেন কোর্টে যাচ্ছেন না, আমাদের দর্শকরা অনেকে প্রশ্ন করছেন, তাদের পরিষ্কার জানেন, নিমু নয়, দেবব্রত হালদার, তারা বলছিলেন, তাদের পরিষ্কার বলছে হ্যাঁ কোর্টে গেলে কিছু হবে না, আইন হচ্ছে যে এদের কাজ নিয়ে প্রশ্ন করা যাবে না আদালত, তারা কোর্টে যাবে। রাহুল গান্ধী কোর্টে যাবেন না, সুদীপ্ত দা আরো একটা কথা বলছেন দেবব্রত বাবু, যে লিখিত আকারে জমা দিন। রাহুল গান্ধী এফিডেভিট জমা দেননি ঠিকই, সমাজবাদী পার্টির পক্ষ থেকে এফিডেভিট জমা দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো উত্তর কমিশনের পক্ষ থেকে পাওয়া যায়নি। এফিডেভিট দিয়ে কি হবে? এফিডেভিট মানে কি? বক্তব্য তো পেশ করে এফিডেভিট, কোর্ট যদি এফিডেভিট চাই এফিডেভিট দেয়। ইলেকশন কমিশনকে আবার এফিডেভিট দেওয়ার কি আছে? ইলেকশন কমিশন তো কোর্ট না, এফিডেভিট আবার তারা চায় কি? এফিডেভিট মানে আবিদ সাহেব ভালো বলতে পারে, এফিডেভিট চাওয়ার তারা কে? তারা আমি অন্য একটা কথা, ছোট্ট একটা কথা বলে শেষ করতে চাই যে ইলেকশন কমিশন আজকে যেখানে মানে মা কি হইয়াছেন, সেখানে মা কি ছিলেন। আমি ছোট্ট করে ফিরে যাচ্ছি পুরোনো সময়। 1952 সালে আমাদের দেশে প্রথম নির্বাচন হল। মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন আমাদের সকলের গর্বের বাঙালি অফিসার সুকুমার সেন বোধ, প্রেসিডেন্সি কলেজের অঙ্কের স্নাতক, পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ওনাকে জওহরলাল নেহরু ডেকে নিয়ে যে প্রশ্ন, আইসিএস অফিসার, আইসিএস সিভিল সার্ভিস, আইসিএস অফিসার, জওহরলাল নেহরু ডেকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনার করেছেন। আবিদ সাহেব বললেন না, ওই যে সেই 52 সাল থেকে সমস্ত নথি আছে, সেই সমস্ত নথি ওই সময় তৈরি করা। কিরকম নথি জানো তো? তখন হয়তো আমার স্ত্রী যদি ভোটার হন, তার নাম হতো সুদীপ্তর বউ যে রামপুরায় থাকে, আর মেয়েরা নিজেদের নাম বলতো না, কিন্তু তার ভোটাধিকার রেজিস্টার্ড হয়েছিল। পৃথিবীর বহু তথাকথিত উন্নত দেশে, পশ্চিম এশিয়ার বহু দেশের আগে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, প্রতিটি সাবালক নাগরিকের জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে ভোটাধিকার নিশ্চিত করা হয়েছিল। কারণ জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, মৌলানা আজাদ, আমাদের দেশের যারা নির্মাতা, তারা সেটা চেয়েছিলেন। তো অশোক সেন একজন দক্ষ সিভিল সার্ভেন্ট হিসেবে সেটা দক্ষ এবং একই সঙ্গে সংবিধান মনস্ক, নীতি সম্পন্ন মানুষ হিসেবে সেটা করেছিলেন সুকুমার সেন। সেই জায়গা থেকে নামতে 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 আমরা এখানে চলে এসেছি, যেখানে একজন রাজনৈতিক দলের নেতা বিরোধী দলের যখন যে অভিযোগ করছেন, মুখ্য নির্বাচন কমিশনের একেবারে বিরোধী রাজনীতি, তার বিরোধী রাজনৈতিক দলে, কেন্দ্রের শাসক দলের যেন প্রতিধ্বনি একদম। এই সুকুমার সেনদের পরম্পরা আমরা হারিয়েছি, আর এই গণেশ কুমারদের জমানা আমরা এনেছি। এটা হচ্ছে আমাদের গত 70 বছরে আমাদের কৃতিত্ব। আবিদ সাহেব বলুন এবার। আবিদ সাহেব, সবশেষে আপনার বক্তব্য, আপনি ওটা আলোচনার পর শেষ করবেন কিভাবে, এবং কমিশনের উপর কি আদৌ কোনো চাপ তৈরি হয়েছে বা হওয়া সম্ভব, করা সম্ভব?
আমি এটুকু বলতে পারি, কমিশন কিন্তু প্রচন্ড চাপে আছে, এবং যতটা আমি কমিশনকে বুঝি আজ লাস্ট 30-32 বছর ধরে, কমিশনের মধ্যে কিন্তু একটা বড় ক্ষোভ জন্মেছে কমিশনের ভেতরে। কমিশন কিন্তু শুধু 3টে কমিশনার নিয়ে তো নয়, কমিশনের মধ্যে অনেক ডেপুটি ইলেকশন কমিশনার থাকেন, কয়েকজন থাকেন, তারপর সেক্রেটারিয়েট আছে, ওখানে সেক্রেটারি জেনারেল থাকে, ডাইরেক্টরসরা থাকেন, তারা সব কেরিয়ার ডিপ্লোম্যাট, সব কেরিয়ার বিউরোক্র্যাট, সব যারা সারা জীবন কিন্তু ইলেকশন কমিশনে কাজ করেছে। অনেকে এখনো আছেন, চাকরি করছেন, যারা টিএন সেশন আমলেও চাকরি করেছেন, আমাদের জেএম লিংডোর আমলেও কাজ করেছেন, অন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট হয়তো আছেন। তারা কিন্তু ইলেকশন কমিশনকে নিয়ে, যে ইলেকশন কমিশনের ব্যাচ তারা পড়ে, আমি অনেকবার নির্বাচন সদনে গিয়ে ট্রেনিং নিয়েছি, থেকেছি, ওখানকার লোকজনের সাথে কথা বলেছি, অসাধারণ লোক, আইন কানুন তো একদম খুব এক্সপার্ট লোকজন আছেন, খুব অনেস্ট, খুব অথেন্টিক লোক সব। তারা খুব প্রাইড ফিল করে যে তারা দেশের ডেমোক্রেসিকে তারা পরিচালনা করে। তো আমি শিওর যে ইলেকশন কমিশনের মধ্যে যে অন্যান্য যে আরো লোকজন আছে, আমরা তো জ্ঞানেশ কুমারকে সামনে দেখছি, কিন্তু তাদের মধ্যে নিশ্চয়ই ক্ষোভ জন্মেছে, এবং ইলেকশন কমিশন প্রচন্ড চাপে আছে, এটা শিওর। কিন্তু সেই চাপটার জন্য কতটা কোর্স কারেকশন করবে সেটা তো আগামী দিন বলতে পারবে, আর আমরা ফিউচারে জানতে পারবো কতটা কোর্স কারেকশন হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি স্যার আপনি শেষ জাস্ট এক ছোট্ট একটা বিষয় জিজ্ঞেস করা আর কি। রাহুল গান্ধী একটা কথা বলেছেন যে উনি নাকি এখন তথ্য নির্বাচন কমিশনের ভিতর থেকেই পাচ্ছেন। আরেকটা তথ্য যেটা আবিদ সাহেব বললেন, আমি না বলে পারছি না সোফিয়া, দর্শকদের অধ্যত্ত ক্ষমা করবেন, যে সুকুমার সেনের কথা আমি বললাম, আবিদ সাহেব যেমন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে 35 বছর যুক্ত থাকার সুবাদে সেই গর্ববোধ করেন, সুকুমার সেন হচ্ছেন মানে আমার এক ধরনের পূর্বপুরুষ আর কি, আমি আমার এক ধরনের দাদু আর কি যাকে বলে। তিনি যে প্রতিষ্ঠা যে প্রতিষ্ঠা করছেন তার থেকে আমরা বিচ্যুত হয়ে এসেছি, লজ্জা বোধ করা। আমি স্যার প্লিজ বলুন। হ্যাঁ, জাস্ট শেষে আমি জাস্ট 30 সেকেন্ড নেব, যে আমাদের প্রেজেন্ট জেনারেশন যারা ভোটাররা রয়েছেন, এখন যারা ভোট দিচ্ছে, যাদের মানে যারা সুকুমার সেনের জানি না হয়তো পরীক্ষা টরীক্ষা দিতে গিয়ে জেনারেল নলেজ হিসেবে হয়তো পড়েছে, কিন্তু সুকুমার সেনের ইতিহাস যে 3.5 কোটি ভোটার থেকে 17.5 কোটি 17 কোটি 90 লক্ষ ভোটার উনি কিভাবে করেছিলেন এক বছরে, সেটা অন্য প্রোগ্রামে হয়তো ডিটেলে বলা যাবে। কিন্তু বাঙালি হিসেবে এবং ভারতবর্ষের একটা এমন লোক হিসেবে যে ভোটের সঙ্গে যুক্ত ছিল, সুকুমার সেনকে নিয়ে প্রচন্ড গর্ববোধ করি। আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি, এবং সকল অফিসাররা কিন্তু গর্ববোধ করেন যে সেই লেগাসিকে আজকে কিভাবে নষ্ট করা হচ্ছে। এবং আমি শিওর যে ইলেকশন কমিশনের ভেতরে কিন্তু ক্ষোভ আছে, এবং রাহুল গান্ধী কালকে তো ইঙ্গিত দিয়ে দিয়েছে, যেটা সুদীপ্তদা বললো, যে আমি অনেক তথ্য এবং খবর কিন্তু ইলেকশন কমিশনের ভেতর থেকেই পাচ্ছি। তার মানে ইলেকশন কমিশনের ভেতরে, ওই বিল্ডিংটার ভেতরে যে 800-900 লোক যারা কাজ করে, চাকরি করে ইলেকশন কমিশনের আন্ডারে, তাদের মধ্যে কিন্তু প্রচন্ড ক্ষোভ আছে। এবং আগামী দিন আমাদের পশ্চিমবাংলার সিও অফিস যেটা আছে, চিফ ইলেকট্রাল অফিসারের অফিস, আমারই অনেক বন্ধু বান্ধব জুনিয়র অফিসার ওখানে কাজ করছে, তাদের সাথে ডিসকাস করার সুযোগও হয়, যে তারাও কিন্তু খুব প্রেসারে আছে এই এসআইআর নিয়ে। একদিকে ইলেকশন কমিশন প্রেসার দেবে, একদিকে ভোটারদের প্রেসার থাকবে এইসব নিয়ে। তো আমরা লেটস হোপ ফর দি বেস্ট, অপটিমিস্ট হওয়া উচিত যে ইলেকশন কমিশন নিশ্চয়ই কোর্স কারেকশন করবে এবং নিজে আবার জিনিসটাকে ফিরিয়ে নিয়ে আসবে এবং নিজের ভুল ভ্রান্তিগুলোকে শুধরাবে। এইটাই মানে খুবই খারাপ কিছু এখনো হয়ে যায়নি, আমরা আশা করি যে ইলেকশন কমিশন এটা করবে। আর জ্ঞানেশ কুমার সম্বন্ধে পার্সোনালি আমার যা মত আছে, হি ইজ নট ফিট ফর দ্যাট পোস্ট, হি ইজ নট অ্যাট অল ফিট ফর দি পোস্ট। যে লোকটা প্রেস কনফারেন্সে এসে লিডার অফ দি অপোজিশন কে ওপেনলি চ্যালেঞ্জ করছে একটা পলিটিক্যাল পার্টির স্পোক্স পারসন হিসেবে, হি ইজ নট ফিট ফর দি পোস্ট অ্যাট অল। আগে বিগত দিনেও আমরা একটা ইলেকশন কমিশনারকে দেখেছি এই ধরনের কিছু অ্যাক্টিভিটি করতে, কিন্তু সে সামনে এসে কোনোদিন করতো, সে চুপি চুপি যেটুকু করার করতো। কিন্তু ইনি যা করছেন এতে ভারতবর্ষের ভোটারদের মনের মধ্যে কিন্তু খুব খারাপ একটা
ইফেক্ট পড়ছে, এবং আশা করি আবার বলবো যে আবার আশা করব যে এটা ঠিক হবে এবং জনগণ বা ভোটাররা এটাকে প্রেসার দেবে থ্রু এই লিখিত প্রোগ্রাম এইসব করে ইলেকশন কমিশনের কাছে সব খবরই যাচ্ছে, এবং ইলেকশন কমিশন যদি কোর্স কারেকশন করে নেয় ওয়েল ফর দি বেটার। রাহুল গান্ধী তো বলেছে আগামী দিন আরো প্রেস কনফারেন্স এই ধরনের করবে, দেখা যাক কি হয়। লেটস হোপ ফর দি বেস্ট, এইটুকুই বলতে পারি। সকলকে ধন্যবাদ।